নমস্কার, আমি অভিদীপ। একটুখানি ভয় চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আমার লেখা আরেকটা গল্পের সিরিজ, যার নাম হচ্ছে পিশাচ। এই গল্পটা আমি বহু বছর আগে লেখা স্টার্ট করি অ্যান্ড কয়েকটা পার্টে গল্পটাকে কন্টিনিউ করি। প্রথম কয়েকটা এপিসোড শুনে আপনারা বুঝতে পারবেন কেমন। যদি আপনাদের ভালো লাগে আমি কন্টিনিউ করব। 1961 সালে বীরভূমের থেকে একটু দূরের একটা গ্রামে কনস্ট্রাকশনের কিছু কাজ করতে গিয়ে মাটি খুঁড়ে পাঁচটা মূর্তি পাওয়া যায়। লোকমুখে সেই খবর আস্তে আস্তে যখন কলকাতায় পৌঁছয়, তখন আর্কিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া থেকে তিনজনের একটা টিমকে পাঠানো হয় ব্যাপারটা ইনভেস্টিগেট করার জন্য। এই টিমটা মোটামুটি 5 মাস মতো এই জায়গাটায় ওই গ্রামে ছিল, কিন্তু আরও খোঁড়াখুঁড়ি করেও খুব সিগনিফিকেন্ট কিছু পায়নি, ওই মূর্তিগুলোর মতো তো পাইনি। কিন্তু এই 5 মাসে কিছু এমন ঘটনা ঘটেছিল যে ঘটনাগুলো নিয়ে পরে অনেক লেখালেখি হয়, অনেক লোকমুখে গল্প রটে। তো সেই ঘটনাগুলো কেন্দ্র করে আমার এই গল্প, যার নাম হচ্ছে পিশাচ। আজকে আপনারা শুনবেন এর প্রথম পর্ব। বীরভূম থেকে আরও 25 কিলোমিটার পশ্চিমে ছোট গ্রাম কালামপুর। বেশিরভাগ ঘর মুসলমানদের। 1961 সালে আর্কিওলজিক্যাল সোসাইটি অফ ইন্ডিয়া থেকে একটা দল যায় সেখানে। গ্রামের সীমানায় নতুন সরকারি উদ্যোগে স্কুল তৈরির কাজে মাটি খুঁড়তে গিয়ে কিছু পাথরের ছোট ছোট মূর্তি পাওয়া যায়। সেই খবর 1 মাস পর লোকমুখে ঘুরে এসে পৌঁছয় কলকাতায়। কলকাতা থেকে এক সাংবাদিক খবরটাকে কভার করে ছবির সাথে। তখন আর্কিওলজিক্যাল সোসাইটি থেকে তিনজনের একটা টিম পাঠানো হলো কালামপুর ব্যাপারটাকে খতিয়ে দেখার জন্য। সেই তিনজনের টিমে একজন ছিলাম আমি। মাটির নিচ থেকে গড়ে 5টা মূর্তি পাওয়া যায়। সব থেকে ছোট মূর্তিটা 1 ইঞ্চি লম্বা, আর সব থেকে বড় যেটা সেটা ছিল 9 ইঞ্চি লম্বা। পাঁচটাই কোনো দেবদেবীর মুখের আদলের, যদিও কোনো হিন্দু ঈশ্বরের সাথে এদের সাদৃশ্য ছিল না খুব একটা। এটা কেমন যেন হিংস্র ভাব ছিল প্রত্যেকটা মূর্তির মুখে। আমরা আন্দাজ করেছিলাম যে হয়তো কোনো আদিবাসী দেবদেবীর হবে। যেখানে মূর্তিগুলো পাওয়া গেছিল, পঞ্চায়েতের অনুমতি নিয়ে তার আশপাশে আরও 10 বিঘে মতো মাটি খুঁড়ে টুকটাক কিছু জিনিস পাওয়া গেলেও এরকম মূর্তি আর পাওয়া যায়নি। এই কাজটা করতে আর অন্যান্য তথ্য সংগ্রহ করতে আমাদের মোটামুটি লেগেছিল ওই 5 মাস মতো। আর এই 5 মাসেই এখানে ঘটেছিল এমন কিছু ঘটনা যা নিয়ে পরে অনেক লেখালেখি হয়েছিল, শোরগোল হয়েছিল, একটা বইও লেখা হয়েছিল। আর যে ঘটনাগুলো আমাদের সামনে এনে ফেলেছিল সাক্ষাৎ পিশাচকে, সে ভোলার নয়। আমরা গেছিলাম গরমের মাঝামাঝি। দিন দশকের মধ্যেই খোঁড়াখুঁড়ির কাজ শুরু হয়ে গেছিল, কারণ মাসখানেকের মধ্যে বর্ষা এসে গেলে খোঁড়ার কাজ বন্ধ রাখতে হবে। আমাদের তিনজনের থাকার ব্যবস্থা হয়েছিল গ্রামের মসজিদের পাশে এক প্রাথমিক বিদ্যালয়ের ঘরে। মাটির এই স্কুল বাড়িটার সর্বসাকুল্যে চলত 3টে ক্লাস। দেওয়ালে টাঙানো কানা ভাঙা ব্ল্যাকবোর্ড ছাড়া ঘরে ছিল একটা করে জানলা, আর ছিল হেড স্যারের জন্য বরাদ্দ একটা ঘর, একটা বাথরুম আর একটা রান্নাঘর। গরমের ছুটিতে স্কুল বন্ধ থাকায় দুটো ঘর ছেড়ে দেওয়া হলো আমাদের থাকার জন্য। গ্রামের ধনী পাওনাদার বড়াল ইসলামের রান্নার লোক করিম খানের ওপর ভার পড়ল আমাদের দেখভাল করার, আর সকাল সন্ধ্যে যা হোক দুটো রান্না করে দেওয়া। অল্প দিনেই করিম হয়ে গেল আমাদের আদরের করিম চাচা। করিম চাচা বুড়ো মানুষ, চেক কাটা লুঙ্গির ওপর সাদা মলিন কামিজ, আর কুচকানো মুখে ধবধবে সাদা দাড়ি, অনেকটা পীর ফকিরের মতো দেখতে। করিম চাচা ছিল খুব বকবক করার অভ্যেস। এই হয়তো ঘরে 1 কাপ চা দিতে এলো, এসে গল্প জুড়ে দিল। 1 ঘন্টা গেল কেটে। ওদিকে দুপুরের তখনও ভাত চড়েনি। বড়াল ইসলাম আমাদের সাবধান করে বলেছিল, বাবু সাবধান, করিমের রান্নার হাত যেমন চলে তেমনি চলে তার জবান। বকবকি আপনাদের মাথা খেয়ে ফেলবে, ওরে বেশি পাত্তা দেবেন না। আমি খুব পাত্তা দিতাম তা নয়, বরং কাজের সময় বেশ বকবক করলে আমার একটু বিরক্তই লাগতো। কিন্তু সন্ধ্যের মধ্যে আমাদের সব কাজ গুটিয়ে নিতে হতো। হারিকেনের আলোয় খাতা পেনের কাজ বেশি করা যায় না। তখন মুড়ি আর চা সহযোগে আমরা বসতাম স্কুল বাড়ির চাতালে। চাতালে এক কোণায় জ্বলত হারিকেন, ওপরে খোলা পরিষ্কার আকাশে তারা চেকমিক করত। পাশে নিম কাঁঠাল পেয়ারা গাছ থেকে মৃদু মৃদু দুলত আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিত। আর করিম চাচা মনের সুখে গল্প বলে যেত, তার নিজের জীবনের গল্প, পরিবারের গল্প, তার চেনা পরিচিতির গল্প।
এইরকম একদিন গল্প করতে করতে করিম চাচা বলল, তোমরা যে মাটি খুঁড়ে দেবদেবী বার করছো, এটা মোটেও ঠিক করছো না। আমরা জিজ্ঞেস করলাম যে কেন, ঠিক করছি না কেন? তাতে চাচা বলল, এগুলো মাটির তলায় চাপা পড়া মূর্তি নয়, এগুলো চাপা দেওয়া মূর্তি। মানে? আমরা জিজ্ঞেস করলাম। মানে এইসব অঞ্চলে অনেক আগে একরকম আদিবাসী থাকতো। তারা নিজেদের বলতো ওরাও। খুব হিংস্র প্রকৃতির ছিল এরা। বুড়ো হলে বাপ ঠাকুরদাকে এরা জ্যান্ত পুঁতে দিত মাটিতে। মাটিকে এরা পুজো করত, বলতো ভূমি দেবতা। বৃদ্ধ মানুষদের শেষ বয়সে জ্যান্ত পুঁতে এরা মাটির ভগবানকে তুষ্ট করত। সেই সময় তারা কিছু পাথরের প্রতিকৃতি এই মানুষদের সাথে কবরে দিত। শুনে চমকে উঠলাম, কি সাংঘাতিক প্রথা! সেদিন রাতে ভয়ঙ্কর সব স্বপ্ন দেখলাম। দেখলাম যেখানে মাটি খোঁড়ার কাজ চলছে সেখানে মাটির নিচে পাওয়া গেছে অনেক অনেক কঙ্কাল। সেগুলো হাত পা নাড়ার চেষ্টা করছে, উঠে আসার চেষ্টা করছে, আর সবকটা একসাথে চেঁচাচ্ছে, কষ্টের চিৎকার, বেদনার চিৎকার। রাতে ঘুম ভেঙে গেল। আমি একা শুতাম অফিস ঘরে, মানে যে ঘরে খুঁড়ে পাওয়া জিনিসপত্রগুলো থাকতো আর আমাদের কাগজপত্র থাকতো। গুমোট রাত, এক ফোঁটা হাওয়া নেই। এই গ্রামে এখনও ইলেকট্রিসিটি আসেনি। গরম নির্বাহের জন্য হাত পাখাই ভরসা। দুঃস্বপ্ন দেখেছি বলেই বোধহয় ঘেমে গেছিলাম। আমি উঠে ঘরের বাইরে বেরোলাম। পাশের ঘরে আর দুজন শুয়ে, কার্তিক আর বাবলু। তাদের ঘরের দরজা আলতো করে ভেজানো। আমি তাদের ঘরের পাশ কাটিয়ে বাথরুমে গিয়ে চৌবাচ্চা থেকে হাতে মুখে জল দিলাম। কেন জানি গাটা কেমন গুলিয়ে উঠল। ঘুটঘুটে অন্ধকার, কিছুই দেখা যায় না, সব আন্দাজে করতে হয় রাতে। আমি দেওয়ালে হাত দিয়ে দিয়ে নিজের ঘরের দিকে এগিয়ে এলাম। গামছায় মুখ হাত মুছে শুয়ে পড়লাম। কিসে যেন একটা মোটকা গন্ধ নাকে আসতে লাগলো। আমি গা না করে চোখ বুঝলাম। সকালে বাইরের চাতালের দিকে হইহট্টগোলে ঘুম ভেঙে গেল। বেরিয়ে দেখি বাবলু আর কার্তিক ব্যস্ত হয়ে বাথরুমের দিকে কি একটা দেখছে। আমি কি হয়েছে জিজ্ঞেস করাতে ওরা আমার দিকে তাকিয়ে আরও চেঁচিয়ে উঠল। কি হয়েছে দাদা তোমার? তারা ভয়ে ভয়ে জিজ্ঞেস করলো। কি হবে? আমি জানতে চাইলাম। না, তোমার হাতে মুখে চাপ চাপ রক্ত কেন? সত্যি তো, নিজের হাতের দিকে তাকিয়ে দেখি এদিক ওদিক রক্তের দাগ শুকিয়ে আছে, অথচ কোথাও কেটে যাওয়ার কোনো চিহ্ন নেই। ঘরে এসে আয়নার সামনে দেখলাম গলার কাছে, কানের কাছে আর কপালের কাছে রক্তের হালকা দাগ। আমি একটা ব্যাপার আন্দাজ করে দৌড়ে বাথরুমে গেলাম। গিয়ে দেখি জলের চৌবাচ্চায় 3টে মরা বিড়ালের দেহ ভাসছে। শুধু মরা নয়, তাদের নাড়ি ভুড়ি বের করা। বীভৎস কাণ্ড। বাবলু তো বমি টমি করে একসা। বেরিয়ে এসে দেখি বাথরুম থেকে আমার ঘরে যাওয়ার দেওয়ালে হালকা লাল হাতের ছাপ। বুঝলাম ছাপটা আমারই হাতের। কাল রাতে ওই রক্তগলা জলে হাত মুখ ধুয়ে দেওয়ালে হাত ঘষতে ঘষতে আমি আমার ঘরে ফিরেছিলাম, সেই দাগ। বেলা 10টার মধ্যেই খবরটা রাষ্ট্র হয়ে গেল। 12টার মধ্যে জানা গেল বিড়ালগুলো পোষা ছিল। বিকেল 5টা বাজতে বাজতে দুরকম ব্যাখ্যা বেরিয়ে গেল। একদল মানুষ বলল কলকাতার বাবুরা বিড়ালগুলোকে চুরি করে মেরেছে। আরেক দল বলল ওই মাটি খোঁড়াখুঁড়িতে অপদেবতারা অসন্তুষ্ট হয়েছে, তেনাদের প্রকোপে এসব অমঙ্গলে কাণ্ড ঘটছে, না জানি আরও কি কি হয়। বড়াল ইসলাম অবশ্য বলল অন্য গ্রামের ছেলে ছোকরাদের কাণ্ড মনে হচ্ছে, এই গ্রামে সরকারি কাজ হচ্ছে, শহরের কাগজে এই গ্রাম নিয়ে লেখালেখি হচ্ছে, তাতে ওদের ঈর্ষা হয়, আপনারা এসব নিয়ে বেশি ভাববেন না। সেদিন রাতে করিম চাচাকে জিজ্ঞেস করলাম যে গতকাল ঘটেছিল সেই নিয়ে তার কি মত। চাচা রহস্যপূর্ণ হাসি হেসে বলল, আমি গরিব মানুষ, আমার মতামতে কি এসে যায় বাবু। আমরা জোরাজুরি করতে করিম চাচা বলল, তা অনেক ছোটবেলায় আমাদের যে মৌলবী ছিল তার কাছে একটা গল্প শুনেছিলাম, সেই গল্প বললে তোমরা বুঝবে। মৌলবী সাহেব যখন ছোট ছিলেন তখন তার গ্রামে এক ফকির আসেন একদিন। ফকিরকে আগে কেউ গ্রামে দেখেনি। সেই ফকির গ্রামের মসজিদের পাশে একটা ডেরা বাঁধেন। ফকির মানুষ বলে লোকে মান ইজ্জত করতো বটে, কিন্তু বুড়ো বুজুর্গরা বলতো ও নাকি লোক ভালো নয়। একদিন মৌলবীর বাবা সকালে মসজিদে আল ফাজারের নামাজ পড়তে গেছেন।
আল ফাজরের নামাজ পড়তে হয় সূর্য ওঠার আগে। মসজিদে তখন আরও কিছু লোক এসেছে। হঠাৎ মসজিদের পেছন থেকে কয়েকজন চেল্লামিল্লির আওয়াজ এলো। মসজিদের পেছনে ছিল পবিত্র গোরস্থান। গ্রামের মুসলমানদের গোড় দেওয়া হতো সেখানে। সেই গোরস্থানের জায়গায় জায়গায় মাটি খোঁড়া, অনেকটা করে গর্ত। পর্যবেক্ষণ করে দেখা গেল যে কেউ গোড়ের মাটি খুঁড়ে মৃত মানুষের হাড় বের করেছে সেখান থেকে। তখন গ্রামে শোরগোল পড়ে গেল। কে করলো এরকম অপবিত্র কাজ? দেখা গেল সেই ফকিরের কোনো পাত্তা নেই। সেদিনের পর আর সেই ফকিরকে দেখা গেল না বটে, কিন্তু গ্রামে শুরু হলো অদ্ভুত সব কাণ্ড। এমন কাণ্ড যা বুদ্ধি দিয়ে বিচার করা যায় না। গ্রামের পূব দিকের বিশাল পুকুরে ছিল অনেক মাছ। সেই মাছ পালা করে তোলা হতো রবিবার করে। সেই কবর খোঁড়ার ঘটনার কিছুদিন পরে একদিন দেখা গেল পুকুরের ওপর অনেক মাছ মরে ভাসছে। আবার তার কিছুদিন পর একদিন এক পেয়ারা গাছের নিচে গোটা বিশেক টিয়া পাখি মরে থাকতে দেখা গেল। গ্রামের লোকেরা মনে খুব ভয়ের ধরে গেল এইসব দেখে। এক রবিবার মসজিদের পেছনের গোরস্থানে গ্রামের সব মুসলমান পুরুষেরা একসাথে আয়াতুল কুরসি পাঠ করলেন, পবিত্র কোরআন পাঠ করলেন। তারপর থেকে গ্রামের সেই আতঙ্ক আস্তে আস্তে কমে এলো। অর্থাৎ করিম চাচার মতামত এই যে, যে জায়গাটা আমরা খুঁড়ছি সেটা আগেকার কোনো মানুষের গোরস্থান ছিল। সেটা খোঁড়াখুঁড়ি করে আমরা আত্মাদের রুষ্ট করেছি। তাই এই কাজ অবিলম্বে বন্ধ করা দরকার। না করলে আতঙ্ক আরও বাড়বে, আর তাতে ভুগতে হবে নিরীহ গ্রামবাসীদের। কাল একবার মৌলভীর সাথে দেখা করে কথা বলবো। আমি এসব মানি না মোটেই, কিন্তু ধর্মভীরু মানুষগুলো যদি এতে আশ্বস্ত হয় তাহলে ভালো। সেদিন রাতেই ঘটল দ্বিতীয় ঘটনাটা। দ্বিতীয় ঘটনা নিয়ে আমি আসবো পরের এপিসোডে। এই গল্পটা এত অবধি শুনে আপনাদের কেমন লাগলো জানাবেন। পরেরটা শুনতে ইচ্ছে করছে কিনা। শুনতে থাকুন একটুখানি ভয়। থ্যাংক ইউ ফর দ্য লাভ অ্যান্ড সাপোর্ট।